সরকারের পতন কখনো একদিনে হয় না। যেদিন মানুষ রাজপথে উল্লাস করে সেদিন আসলে শুধু দরজাটা ভেঙে পড়ে। দেয়ালে ফাটল ধরেছিল অনেক আগেই। 2024 সাল 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে এই তারিখটি তাই শুধু একটি সরকারের বিদায়ের দিন নয়, এটি একটি প্রশ্নচিহ্ন। কারণ যে সরকার 1.5 দশক ধরে নিজেকে অপরাজেয় প্রমাণ করেছে, যে সরকার একের পর এক আন্দোলনকে দমন করেছে, বিরোধীদের কোণঠাসা করেছে, রাষ্ট্রযন্ত্রকে নিজের ইচ্ছামতো চালিয়েছে, সেই সরকার কয়েক সপ্তাহের এক আন্দোলনের কাছে হার মানল কেন? একটু পেছনে ফিরে তাকাই। 2024 সালের আন্দোলনও শুরু হয়েছিল এমন একটি দাবি দিয়ে, যা বাংলাদেশে নতুন কিছু নয়, চাকরির কোটা সংস্কার। এমন দাবি আগে উঠেছে, আন্দোলনও হয়েছে, কিন্তু এবার সেই দাবি কিভাবে রাষ্ট্র পরিবর্তনের দাবিতে রূপ নিল? কি এমন ঘটেছিল যে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, একজন রিক্সা চালক, একজন গার্মেন্টস শ্রমিক আর একজন হকার, 4 জন মানুষ হঠাৎ একই স্লোগানে কণ্ঠ মিলিয়ে ফেলল? অনেকে বলবেন এটি শেখ হাসিনার ভুল, কেউ বলবেন অতিরিক্ত আত্মবিশ্বাসের শাস্তি, আবার কেউ বলবেন এটি ছিল একেবারেই অপ্রত্যাশিত একটি ঘটনা। কিন্তু রাজনীতি এতটা অলৌকিকভাবে চলে না। ইতিহাসে কোনো সাম্রাজ্য শুধু একটি ভুলে ভেঙে পড়ে না, তার আগে ক্ষমতার ভিতে জমতে থাকে ক্ষোভ, বৈষম্য, অবিশ্বাস আর অহংকারের স্তর। তাই 5 আগস্টকে বুঝতে হলে শুধু শেষ দিনের নাটক দেখলে হবে না, ফিরে যেতে হবে সেই কাঠামোর ভেতরে, যেখানে বছরের পর বছর ধরে একটি রাষ্ট্র নিজেকে এতটাই শক্তিশালী ভেবেছিল যে মানুষের নীরবতাকেই সমর্থন বলে ভুল করেছিল। আর সেই ভুলের মূল্যই হয়তো গুনতে হয়েছে শেষ পর্যন্ত। আজকের গল্প কোনো একটি দিনের নয়, এটি সেই দীর্ঘ পথ চলার গল্প, যেখানে একটি কোটা আন্দোলন ধীরে ধীরে গণ অভ্যুত্থানে পরিণত হয়, আর একটি অদম্য মনে হওয়া শাসন ব্যবস্থা ইতিহাসের পাতায় পরিণত হয়। কারণ 5 আগস্টের পতন রাজপথে ঘটেনি, রাজপথে শুধু তার ঘোষণা পড়ে শোনানো হয়েছিল। পতনের বীজ বোনা হয়েছিল আরো অনেক আগে। ইতিহাসবিদগণ বারবারা টাকম্যানের ভাষায় একে মূর্খতার অভিযাত্রা বলবেন, অর্থাৎ সামনে বিপদের সাইনবোর্ড ঝুললেও সেই পথেই হাঁটার এক অদ্ভুত জেদ। অন্যদিকে নাসিম নিকোলাস তালেবের অনুসারীরা বলবেন এটি ছিল একটি ব্ল্যাক সোয়ান, যে ঘটনার সম্ভাবনা খুবই কম, কিন্তু একবার ঘটলে পুরো ইতিহাস পাল্টে দেয়। এসব ব্যাখ্যায় কিছু সত্য অবশ্যই আছে, কিন্তু শুধু ভাগ্য, অহংকার কিংবা একটি ভুল সিদ্ধান্ত দিয়ে 5 আগস্টের মতো একটি বিশাল রাজনৈতিক পরিবর্তনের ব্যাখ্যা সম্পূর্ণ হয় না। কারণ রাষ্ট্র কখনো একদিনে ভাঙে না, আবার একদিনে গড়ে ওঠে না। তার ভিত অনেক আগেই নড়ে যায়। বাইরে থেকে প্রাসাদ অটুট দেখালেও ভেতরে ভেতরে ইটগুলো আলগা হয়ে যায়। 5 আগস্ট ছিল সেই আলগা ইটগুলো একসঙ্গে খসে পড়ার দিন। দীর্ঘ 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার এক অসাধারণ রাজনৈতিক দক্ষতা দেখিয়েছিল। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন হোক কিংবা কোটা সংস্কার আন্দোলন, প্রতিবারই তারা রাজনৈতিক কৌশল, হিসাবী সহিংসতা এবং বাস্তবায়নের ইচ্ছা ছাড়াই দেওয়া প্রতিশ্রুতির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। প্রতিটি আন্দোলনের পরে রাষ্ট্র আরো শক্তিশালী হয়েছে। প্রতিটি প্রতিবাদ রাষ্ট্রকে নতুন নতুন দমন পীড়নের কৌশল শিখিয়েছে। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় এন্টি ফ্র্যাজিলিটি, অর্থাৎ আঘাত খেয়ে আরো শক্তিশালী হয়ে ওঠা। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় ব্যঙ্গও এখানেই। যে রাষ্ট্র বারবার আন্দোলন দমন করতে করতে নিজেকে অপরাজেয় ভাবতে শুরু করেছিল, সেই আত্মবিশ্বাসী একসময় তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। 2024 সালের আন্দোলনের সূচনা হয়েছিল খুবই পরিচিত একটি দাবি নিয়ে, সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা। প্রথম দিকে এটিকে অনেকেই মধ্যবিত্ত শিক্ষার্থীদের চাকরির আন্দোলন হিসেবে দেখছিলেন, কিন্তু ঘটনাটা সেখানে আটকে থাকেনি। খুব অল্প সময়ের মধ্যে এই আন্দোলনে যোগ দেয় শহরের অনিশ্চিত শ্রমজীবী মানুষ, যাদের গবেষকরা প্রিকারিয়েট নামে চিহ্নিত করেন। পরে শিল্পাঞ্চলের শ্রমিকরাও যুক্ত হয়। ছাত্র, শ্রমিক, ভাসমান মেহনতি মানুষের এই অদ্ভুত জোটই এক নতুন জনতা তৈরি করে। এই জনতার মুখোমুখি দাঁড়িয়ে সেনাবাহিনী গুলি চালাতে অস্বীকৃতি জানায়, আর সেই মুহূর্তেই ক্ষমতার ভারসাম্য বদলে যায়। কম মজুরি, বেকারত্ব কিংবা বৈষম্য তো বাংলাদেশে নতুন কিছু নয়। তাহলে এবার কেন বিস্ফোরণ ঘটল? উত্তর লুকিয়ে আছে রাজনৈতিক বৈষম্যের মধ্যে। দীর্ঘদিন ধরে দরিদ্র মানুষ অর্থনৈতিক নিরাপত্তাকেই বেশি গুরুত্ব দিয়েছে। যতদিন সরকার নিত্যপণ্যের দাম কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছে,
এবং ন্যূনতম খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে, ততদিন জনগণের একটি বড় অংশ রাজনৈতিক স্বাধীনতার অভাব মেনে নিয়েছিল। এটি সরকারের পারফরমেন্সের লেজিটিমেসি বা কর্মদক্ষতার ভিত্তিতে বৈধতা ছিল। কিন্তু যখন একটি জীবিকার আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক অধিকারের আন্দোলনে পরিণত হয়, তখন পুরো সমীকরণ বদলে যায়। কারণ তখন শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ এবং শিল্প শ্রমিক, তিনটি ভিন্ন শ্রেণী একই সমস্যাকে ভিন্নভাবে নয়, একইভাবে দেখতে শুরু করে। তারা বুঝতে পারে চাকরি, ন্যায্য মজুরি কিংবা নিরাপত্তা সবকিছুর পথ আটকে আছে একটি রাজনৈতিক কাঠামোয়। বাংলাদেশে বহু বছর ধরে গড়ে ওঠা দলকেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা এই বৈষম্যকে আরো গভীর করেছিল। অর্থ, প্রভাব, দলীয় পরিচয়, সামাজিক অবস্থান, পৃষ্ঠপোষকতা সবকিছুই নির্ধারণ করত যে কে রাষ্ট্রের কাছে কতটা গুরুত্বপূর্ণ। এই পার্টি স্টেট ব্যবস্থা রাজনৈতিক সম্পদের অসম বন্টনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। এর ফলে সাধারণ মানুষের ক্ষোভ শুধু অর্থনৈতিক থাকেনি, সেটি রাজনৈতিক রূপও পেতে শুরু করে। জুলাই মাসে কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর কঠোর দমনপীড়ন ছিল আগুনের উপর পেট্রোল ঢেলে দেওয়ার মতো। কিন্তু শিক্ষার্থীরা মাঠ ছাড়েনি। তাদের শক্তি ছিল বিপুল সংখ্যা এবং দেশের বিস্তৃত বিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক। কয়েক দশক ধরে সরকারি বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বিস্তার এমন একটি তরুণ সমাজ তৈরি করেছিল যারা খুব দ্রুত সংগঠিত হতে পেরেছিল। দলীয় সমর্থনের সুযোগ দেওয়ার জন্য যে ছাত্র রাজনীতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিস্তার ঘটানো হয়েছিল, সেখান থেকেই এমন একটি প্রজন্ম তৈরি হলো যারা শেষ পর্যন্ত এই শাসন ব্যবস্থার বিরুদ্ধেই দাঁড়িয়ে গেল। শুধু শিক্ষার্থীরাই নয়, ঢাকার ভাসমান শ্রমজীবী মানুষও এই আন্দোলনের অপরিহার্য শক্তিতে পরিণত হয়। হকার, ফেরিওয়ালা, রিক্সা চালক, ডেলিভারি রাইডার, গৃহবধূ যারা প্রতিদিন রাষ্ট্রের সঙ্গে দর কষাকষি করে বেঁচে থাকেন, তারা রাষ্ট্রের সবচেয়ে কাছের নিপীড়নটিকে প্রতিদিন অনুভব করেন। সংগঠন না থাকলেও সবার মনে ক্ষোভ ছিল প্রবল। অভ্যুত্থানের সময় সেই ক্ষোভ বিস্ফোরিত হয়। একইভাবে শিল্প শ্রমিকদের অবস্থাও দীর্ঘদিন ধরে শ্রমিক বিরোধী কাঠামোর মধ্যে আটকে ছিল। দুর্বল ট্রেড ইউনিয়ন, রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং শ্রমিক আন্দোলনের উপরে দমনপীড়ন তাদের অসহায় করে রেখেছিল। কিন্তু আন্দোলনের সময় শিল্পাঞ্চলগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শ্রমিকদের সংখ্যাই তখন তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। এই তিনটি গোষ্ঠী অতীতেও বহুবার আন্দোলন করেছে, কিন্তু সেগুলো ছিল মূলত জীবিকার দাবি নিয়ে। এবার প্রথমবারের মতো সেই দাবি রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের দাবিতে রূপ নেয়। এর পেছনে ছিল আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। 2014 সালের পর বাংলাদেশের রাজনৈতিক পরিসর ক্রমশ সংকুচিত হতে থাকে। নির্বাচন, মত প্রকাশ এবং বিরোধী রাজনীতির ক্ষেত্র সীমিত হয়ে পড়ে। নজরদারি এবং সহিংসতার ভয় মানুষের মনে এমনভাবে গেঁথে যায় যে প্রতিবাদ করাই ব্যয়বহুল হয়ে ওঠে। কিন্তু জুলাইয়ের শেষ এবং আগস্টের শুরুতে মানুষের মানসিকতায় এক নাটকীয় পরিবর্তন আসে। শাসন ব্যবস্থার ভেতরের ফাটল দৃশ্যমান হতে শুরু করে। মানুষ বুঝতে পারে রাষ্ট্র আর আগের মতো অজেয় নয়। প্রতিবাদের মূল্য কমে আসে, আর জয়ের সম্ভাবনা প্রথমবারের মতো বাস্তব মনে হয়। অল্প কয়েক সপ্তাহের জন্য হলেও ছাত্র, শ্রমিক, ভাসমান মেহনতি মানুষ, ভিন্ন মতাদর্শের নাগরিক সবাই নিজেদের একই জনতার অংশ হিসেবে দেখতে শুরু করে। তারা আর আংশিক সংস্কার চায়নি, তারা চেয়েছিল আমূল পরিবর্তন। এই কারণেই 5 আগস্ট কেবল একটি সরকারের পতনের দিন নয়, এটি ছিল রাজনৈতিক বৈষম্য, সামাজিক ক্ষোভ, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং রাষ্ট্রের অতিরিক্ত আত্মবিশ্বাস, এই 4টি স্রোতের মিলন বিন্দু। রুশ বিপ্লবী ভ্লাদিমির লেনিন একবার বলেছিলেন, এমন দশক আছে যখন কিছুই ঘটে না, আবার এমন সপ্তাহও আসে যখন দশকের ইতিহাস ঘনীভূত হয়ে ওঠে। বাংলাদেশের 2024 সালের জুলাই আগস্ট ছিল ঠিক তেমনই কয়েকটি সপ্তাহ। বাইরের থেকে মনে হয়েছিল সবকিছু হঠাৎ বদলে গেছে, কিন্তু বাস্তবে সেই পরিবর্তনের বীজ রোপণ হয়েছিল বহু বছর আগে। 5 আগস্ট ছিল কেবল সেই দীর্ঘ প্রক্রিয়ার দৃশ্যমান পরিণতি, যেদিন রাষ্ট্রের শক্তির চেয়ে জনগণের সম্মিলিত বিশ্বাস বড় হয়ে উঠেছিল।